অনেককাল আগের কথা। তখনও গ্রামে গ্রামে পাশ করা ডাক্তারের এত প্রাদুর্ভাব হয়নি, অন্তত কুমারহাটিতে হয়নি। এখানে এখানে বড় বড় করবাঙ্কল থেকে ছোট ছোট ঘা পোড়া পর্যন্ত সকল রকম অস্ত্র চিকিৎসা করত মধু পরামানিক, আর জ্বর জ্বালায় ওষুধ দিতেন হংসেশ্বর ডাক্তার। শুরু হচ্ছে ডাক্তারের মুখখানায়। গল্পটা পুরো শোনার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। পাশ করা ডাক্তার তিনি ছিলেন না, কিন্তু পসার ছিল যথেষ্ট। কারণ এদিকে ১০-১৫ মাইলের মধ্যে তিনি একরকম এবং অদ্বিতীয়তম বেটেঘাটো মানুষ। মাথায় কাঁচা পাকা চুল ছোট ছোট করে ছাঁটা, তার মাঝখানে একটি পরিপুষ্ট শিখা, গলায় তুলসীর মালা। গ্রামের রোগী দেখতে একজোড়া মুচে চটি এবং একখানা চাদরই যথেষ্ট। বাইরে বেরোতে হলে একটা পিরান নিতেন। সুতির চাদরটার বদলে মটকা ব্যবহার করতেন আর পায়ে দিতেন চিনে বাড়ির জুতো। এত পয়সা সত্ত্বেও ভদ্রলোক কিন্তু বিশেষ টাকা জমাতে পারেননি। প্রথমত তার ফি বলে কিছু ছিল না। ২-৫ জন ধনী রোগী ছাড়া বাকি প্রায় সর্বত্রই আলুটা বেগুনটা নিয়েই সন্তুষ্ট হতে হতো। ওষুধটা পর্যন্ত বিনামূল্যে। এই হেন ভালো মানুষ ভদ্রলোক একদিন কী বিপদে পড়েছিলেন সে যদি শোনো, তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। সন্ধ্যাবেলার পাশের গ্রাম থেকে একটা ডাক এলো, না গেলেই নয়। রোগীর অবস্থা শুনে ডাক্তারবাবু না বলতে পারলেন না। দূর অবশ্য বেশি নয়, ২টি গ্রামের মধ্যে মাইল ৪-১-এর একটা বিলের ব্যবধান। এই বিলটা সম্বন্ধে চারিপাশের লোকের অনেক কালের ভয় আছে। বিশেষ করে বিলের মাঝামাঝি জায়গায় যে বহুকালের বুড়ো বটগাছটা আছে, সেখানে সে অসংখ্য ভূতের বাস, তাতে আর কারো সন্দেহ নেই। কিন্তু রোগীর বাড়ির লোক যখন ভরসা দিলে যে তারা নিজেরা তাকে পৌঁছে দিয়ে যাবে, তখন আর ভয় করবার কি আছে? ৩বার দুর্গানাম স্মরণ করে হংসেশ্বর ডাক্তার ভর সন্ধেবেলাতেই বেরিয়ে পড়লেন। রোগী দেখে ওষুধের ব্যবস্থা করে যখন ফিরলেন, তখন রাত ১০টার বেশি নয়। ফুটফুটে জ্যোৎস্না উঠেছে, তার উপর সঙ্গে আলো নিয়ে আসছে ২জন বিখ্যাত লাঠিয়াল। ডাক্তারবাবু নির্ভয়ে খোশ গল্প করতে করতে চলছেন এবং আসছেন। বরং বেশ ভালোই লাগছিল। যে বটগাছের সম্বন্ধে সকলেরই ভয়, তারই নিচে দিয়ে আসতে ভয় তার গা ছমছম করলেও কেমন একটু গর্বও বোধ করছিলেন। এমনি করে আস্তে আস্তে যখন প্রায় গ্রামের সীমানায় এসে পৌঁছেছেন, আর মাত্র মাইলখানেক বাকি, হঠাৎ একটা মস্ত বড় ঘোড়া ছুটতে ছুটতে এসে প্রায় তার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। এত রাত্রে হঠাৎ একটা ঘোড়া দেখে এরা ৩জনেই চমকে উঠলেন। ডাক্তারবাবু অবাক হয়ে সঙ্গের লোকেদের জিজ্ঞাসা করলেন, কার ঘোড়া হে? চমৎকার ঘোড়াটি তো। একজন ঘোড়াটিকে ভালো করে দেখে বলল, সম্ভবত মদনপুরের বাবুদের। তারা একটা নতুন ঘোড়া কিনেছেন শুনেছি, বোধহয় সেইটাই। আরেকজন বললে, জিন লাগাম পরানো, হয়তো রাস্তার কোথাকার সাওয়ার ফেলে দিয়েছে। ডাক্তারবাবুর ঘোড়ার খুব শখ। তিনি ঘোড়াটার গায়ে আস্তে আস্তে হাত বুলিয়ে বললেন, কিন্তু দুষ্ট ঘোড়া বলে তো মনে হচ্ছে না। একে ঘোড়ার শখ, তার উপর সমস্ত দিন হেঁটে হেঁটে তার পায়ের আর কিচ্ছু ছিল না। ঘোড়াটি দেখে লোভ হচ্ছিল, এটায় চড়ে যেতে পারলে আর এই মাইলখানেক হাঁটার দুর্ভোগ ভুগতে হয় না। একজন সঙ্গী তার মনের ভাব বুঝে বললেন, যাবেন নাকি এটাতে চড়ে? কাল সকালে খোঁজ করতে এলে ফিরিয়ে দিলেই চলবে। ডাক্তারবাবু মনে মনে লোভে উৎসুক করলেও প্রকাশ্যে একটু ইতস্তত করে বললেন, সে কি হয়, কার না কার ঘোড়া
হয়তো বলবে, চোখ পাকিয়ে লাঠিয়াল সঙ্গী বললেই হলো, আমরা কি চুরি করেছি নাকি? জানতো চলে, যা হয় সে আমরা বুঝবো বলে ছাতি ফুলিয়ে দুটো ঘুষি মারলে। আসল কথা, এতে তাদেরও স্বার্থ ছিল। এইখান থেকে ডাক্তারবাবুকে ঘোড়ায় উঠিয়ে বিদায় করতে পারলে আর তাদের গ্রাম পর্যন্ত যেতে আসতে হয় না। ডাক্তারের নিজের তাগিদও কম নয়, সকাল সকাল বাড়ি ফেরা নিতান্ত প্রয়োজন। দুজন বিখ্যাত লাঠিওয়ালের ভরসা পেয়ে তিনি আর দ্বিধা করলেন না, টপ করে ঘোড়ায় বসলেন। ঘোড়া আস্তে আস্তে গ্রামের দিকে চলতে লাগলো। তা দেখে লাঠিয়াল দুজন স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেদের গ্রামের দিকে ফিরে চলল। ডাক্তারবাবু এককালে বেশ ভালো ঘোড়সওয়ার ছিলেন। এখনও ঘোড়া দেখলে তার পা সুরসুর করে। অনেকদিন পর ঘোড়া পেয়ে তার ইচ্ছা হলো একটা ভালো ছাত্র কিনতেন। হাতে চাবুক ছিল না, ছিল একটা ভাঙা ছাতা। সেটা দিয়েই আঘাত করতেই ঘোড়াটা তীরের মতো ছুটল। বহু ঘোড়ার এককালে তিনি চড়েছেন, অনেক বদখেয়ালি ঘোড়া শায়েস্তা করেছেন, কিন্তু কোনো ঘোড়া যে এত জোরে ছুটতে পারে এ তার ধারণাই ছিল না। থামবার জন্য তিনি বহু চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই থামানো যায় না। গোড়া তীরের মতো হাওয়া কেটে কেটে ছোটে। মনে হলো মাটিতে যেন পা ঠেকছে না। একখানা গ্রাম চক্ষের নিমেষে পাশ কেটে চলে যাচ্ছে। বিলের রাস্তা, অর্থাৎ রাস্তা বলে কিছুই নেই, কেবল বাবলার বন। তারই মধ্যে দিয়ে ঘোড়া বিদ্যুৎ বেগে কোন দিকে যে ছুটছে ডাক্তারবাবু কিছুই ঠিক করতে পারলেন না। কেবল বাবলার বনের মধ্যে দিয়ে ছুটছে দেখে মাথা নিচু করে ঘোড়ার গলাটা জড়িয়ে ধরলেন। হঠাৎ একটু ভরসা হলো কিছু দূর আগে নদী দেখে। তিনি অনুমান করলেন রূপসী নদী, কারণ এদিকে আর বড় নদী নেই। চাঁদের আলোতে নদীর জল চকচক করছিল। তা দেখে ভরসা হলো এইবার ঘোড়াকে থামতে হবে। রূপসী প্রকাণ্ড বড় নদী, জলও যথেষ্ট, কিন্তু এটুকু ভাবতে তার যতখানি সময় লাগলো ততক্ষণে ঘোড়া নদীর ওপারে পৌঁছেছে। এতক্ষণ পর্যন্ত ডাক্তারবাবুর জ্ঞান ছিল, কিন্তু ঘোড়া লাফিয়ে নদী পার হলো কি করে বুঝতে পারলেন না। ভয়ে তার সমস্ত শরীর কুঁকড়ে গেল। তিনি চোখ বন্ধ করলেন। এমনি করে কতক্ষণ চলছিলেন জানেন না। হঠাৎ এক সময় দেখলেন প্রকাণ্ড বড় এক রাজবাড়ির দেউড়ির ভেতর দিয়ে এসে গাড়ি বারান্দায় ঘোড়া থেমে গেল। সঙ্গে সঙ্গে একজন চাকর এসে ঘোড়ায় লাগাম চেপে ধরল এবং আরেকজন তাকে পরম সমাদরে নামতে ইঙ্গিত করল। ডাক্তারবাবুর তখন জ্ঞান ছিল বলা চলে, ছিল নাও বলা চলে। তিনি চোখ মেলে সব দেখছিলেন এবং কান দিয়ে সব শুনছিলেন, কিন্তু কিছুই পরিষ্কার করে বুঝতে পারছিলেন না। চাকরের ইঙ্গিত মতো তিনি তার পিছু পিছু বড় হল ঘরের বারান্দায় গিয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে আর একজন চাকর পা ধোয়ার জল, গামছা নিয়ে এলো। ডাক্তারবাবু হাত মুখ ধুয়ে অনেকটা সুস্থ হলেন। তারপরে হল ঘরে গিয়ে বসলেন। মস্ত বড় হল, নিচে ঘরজোড়া ফরাস পাতা, অনেকগুলো তাকিয়ে এখানে ওখানে ছড়ানো। ওপরে ঝাড়ের আলোয় সমস্ত ঘর যেন ঝলমল করছে। আর সেই ঘরের মাঝখানে একটা বৃদ্ধ ভদ্রলোক চোখ বন্ধ করে নীরবে আলবোলা টানছে। তার মাথায় প্রকাণ্ড বড় টাক ঝাড়ের আলোয় চকচক করছে। পাকা আমের মতো টুকটুকে রং, গায়ে একটা ফিনফিনে হাতকাটা বেনিয়ান, বাঁ হাতে সোনার তাগাটা দেখা যাচ্ছে। পরনে দামি একখানা ধুতি, কেমন যেন বিমর্ষভাবে বসে আছেন। তিনি ডাক্তারবাবুর দিকে তাকিয়ে নীরবে ঘাড় নেড়ে বসতে বললেন। তার ছাগলের মতো এমন ঘোলাটে চোখ মানুষের দেখা যায় না। সে দৃষ্টিতে তার হাড়ের ভিতর পর্যন্ত বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তিনি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলেন। ঘর নিস্তব্ধ, কেবল দেওয়ালের বড় ঘড়িটা অশ্রান্তভাবে টিকটিক করছিল। ডাক্তারবাবু চেয়ে দেখলেন রাত্রি মোটে 12:05। ভয় করবার কিছু নেই। এতক্ষণ মাঠে মাঠে ঘুরছিলেন, এখন বরং লোকালয়ে ভদ্রলোকের আশ্রয়ে এসে পৌঁছেছেন। তবু কেমন একটা অজানা ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এক গ্লাস জলের জন্য কাকে বলা যায় ভেবে এদিক ওদিক চাইতেই একটা চাকর এসে রুপোর গ্লাসে এক গ্লাস শরবত এনে তার সম্মুখে নামিয়ে দিল। ডাক্তারবাবু খুশি হয়ে তার দিকে চাইতেই তার চোখে চোখ পড়ে গেল। ভদ্রলোক চমকে উঠলেন, তার হাত কেঁপে উঠল। আশ্চর্য, এরও চোখ তো তেমনি ঘোলাটে।
কিন্তু তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছিল। তিনি ঢকঢক করে এক নিঃশ্বাসে শরবতটা পান করে ফেললেন। আহ, এমন চমৎকার শরবত তিনি কখনো খাননি। শরীর যেন জুড়িয়ে গেল। তখনই আর একজন পান তামাক নিয়ে এলো। ডাক্তারবাবু তার চোখটা কীরকম দেখবার চেষ্টা করলেন, কিন্তু লোকটা যেন তার মনের মতলব বুঝতে পেরে ফিক করে একটু হেসে চোখ নামিয়ে সরে গেল। ডাক্তারবাবু আর কিছু না বলে একটা পান মুখে দিয়ে তামাক টানতে লাগলেন। কোথাকার তামাক এটা? চমৎকার তামাক। খেতে খেতে চোখ বুজে আসে। সেই বুড়ো ভদ্রলোক তখনও এক মনে তামাক টেনেই চলেছিলেন, কিন্তু একটা কথাও বলছিলেন না। বাইরে বহু লোকজন যাওয়া আসা করছিল, কিন্তু তাদের কারো মুখে হাসি নেই, কথাও নেই। আরও একটা আশ্চর্যের বিষয়, ডাক্তারবাবু চারিদিকে চেয়ে দেখেন সবাই চোখ নামিয়ে চলেছে। এতগুলো লোক যে এ বাড়িতে রয়েছে তা চোখে না দেখলে বোঝা যায় না। কথা তো কেউই বলছেই না, এমনকি তাদের পায়ের শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ডাক্তারবাবুর মনে হলো এ বাড়িতে হয়তো কারো কঠিন অসুখ করেছে, হয়তো এখন তখন অবস্থা। ব্যাপার দেখে কর্তা বাইরে এসে গালে হাত দিয়ে বসেছেন। লোকজনের মুখ দিয়ে আর কথা সরছে না, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না এই বাড়িটা কাদের হতে পারে। এরা যে রাজা বিশেষ লোক তাতে সন্দেহ নেই। এদিকের 20-25 মাইলের ভেতরে প্রত্যেক গ্রাম কখনো না কখনো কোনো না কোনো উপলক্ষে তিনি দেখেছেন। ঘোড়া তাকে 2 ঘন্টার মধ্যে এখানে এনে ফেলেছে। যত জোরেই ছুটুক 2 ঘন্টায় আর কতই বা রাস্তা যাওয়া যায়। বহু চেষ্টা করেও এবারের ডাক্তারবাবু আর কখনো দেখেছেন বলে মনে করতে পারলেন না। ব্যাপারটা বুড়ো ভদ্রলোককে জিজ্ঞাসা করবেন মনে করেছেন। এমন সময় খাবার ডাক এলো। ডাক্তারবাবু খেতে গেলেন। খাবার আয়োজন দেখে ডাক্তারবাবুর চক্ষু স্থির। প্রকাণ্ড বড় সোনার থালায় খান কয়েক ফুলকো লুচি, আর তার চারিদিকে কত যে তরকারি থরথরে সাজানো। গরিব ডাক্তারবাবু কখনো তার চোখে দেখেননি। রাত হয়েছে, অতিরিক্ত পথশ্রমে ক্ষুধাও কম লাগেনি। তিনি আর কাল বিলম্ব না করে বসে পড়লেন। খেতে বসেই মনে হলো সবই আছে বটে, কেবল এক টুকরো লেবু আর নুন নেই। কথাটা তার মনে উদয় হওয়া মাত্র ঠাকুর এসে একটা রেকাবিতে করে নুন আর লেবু রেখে গেল। সব রান্নাই চমৎকার হয়েছিল, বিশেষ করে তোপসে মাছ ভাজা বড় ভালো লাগলো। এদিকে তোপসে মাছ পাওয়া যায় না। ভদ্রলোক কী করে কোথা থেকে তাকে জোগাড় করলেন কে জানে। ডাক্তারবাবুর মনে মনে হাসি পেল যে ভদ্রলোক এত কষ্ট করে দুষ্প্রাপ্য তোপসে মাছ জোগাড় করেছেন আর গলদা চিংড়ি জোগাড় করতে পারেননি। চিন্তা করা মাত্র গলদা চিংড়ির মালাইকারি এলো। ডাক্তারবাবু কিন্তু এ কথা ভেবে দেখলেন না যে তিনি মনে মনে চিন্তা করা মাত্র কী করে এক একটা জিনিস এসে উপস্থিত হচ্ছে। ভাবলেন বোধহয় দিতে ভুলে গিয়েছিল, এখন এনে দিচ্ছে। ফলের থালাটা কোলের কাছে টেনে এনে দেখলেন ফলের আর বাকি কিছু নেই, এক আম ছাড়া। তা এবারে এদিকে আম মোটেই হয়নি। গোড়ায় মুকুল ভালোই হয়েছিল, কিন্তু ফাল্গুনের গোড়ায় কদিন কী যে কাল বৃষ্টি হলো, একটি মুকুলও রইল না, সব ঝরে গেল। আম নেই সেই জন্যেই, কিন্তু সেই মুহূর্তেই মালদহের ভালো ফজলি আম যখন তার সামনে এলো, তখন আর তার বিস্ময়ের সীমা রইল না। অবাক হয়ে ঠাকুরের মুখের দিকে চাইতেই সেই চোখ মরা ছাগলের মতো ঘোলাটে। ঠাকুরের সঙ্গে সঙ্গে যেন অপ্রস্তুত হয়ে হেসে চোখ নামিয়ে চলে গেল বটে, কিন্তু সেই এক মুহূর্তের দৃষ্টি তার হাড়ের ভেতর পর্যন্ত ঠক ঠক করে কাঁপিয়ে দিয়ে গেল। ডাক্তারবাবু পরম পরিতোষ সহকারে আহার করেও কেমন যেন তৃপ্তি পেলেন না। তার মন তখন বিভ্রান্ত হয়ে উঠেছে, কী যে করবেন ঠিক করে উঠতে পারছেন না। কস্তুরী সুবাসিত পান মুখে দিয়ে সুগন্ধি তামাক টানতে টানতে একবার মনে হলো পালিয়ে যান। এই থমথমে বাড়ি, বিশেষ ওই বুড়ো ভদ্রলোকটি তিনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না। ভদ্রলোক এখনও ঠিক সেই জায়গায় ঠিক তেমনি করে বসে, মুখে গড়গড়ার নল। মাঝে মাঝে ডাক্তারবাবুর মনে হচ্ছিল ভদ্রলোকের মাথাটা আসল মাথা নয়, শ্বেত পাথরের কিংবা অমনি কোনো কিছু। কেবল থেকে থেকে ধূম্রপান করে প্রমাণ করছিলেন না মাথাটা নকল নয় আসলে। কিন্তু ভদ্রলোক চোখ তাকান না কেন, কথাই বা বলেন না কেন, এই কী রকম ভদ্রতা? এমন সময় ভেতর থেকে ডাক্তারবাবুর ডাক এলো রোগী দেখবার জন্যে। রোগীর নামে ভদ্রলোক চাঙ্গা হয়ে উঠলেন। তাই বটে, বাড়িতে কঠিন রোগী না থাকলে লোকে এমন বিমর্ষ হয়ে চুপচাপ থাকে না। ডাক্তারবাবু উৎসাহের সঙ্গে ভেতরে গেলেন। কত ঘর কত বারান্দা যে পার হলেন তার আর ইয়ত্তা নেই।
এত বড় রাজা রুজি ছাড়া কারো হয় না। কিন্তু কোথাকার রাজা এরা? তিনি কি এদের নামও শোনেননি? কি জানি এ কোন দেশ। অবশেষে রোগীর ঘরে গিয়ে উপস্থিত হলেন প্রকাণ্ড বড় ঘরের এক প্রান্তে একখানা মেহগিনি খাটের উপর রোগী অপাতমস্তক একখানা চাদর ঢাকা দিয়ে শুয়ে। তার মাথার এক রাশ চুল খাট থেকে মেঝে লুটিয়ে পড়েছে। মাথার শিয়রে একটি মোমবাতি মিটমিট করে জ্বলছিল। সে আলোয় এত বড় হল ঘরের কিছুই আলো হচ্ছিল না, কেমন অদ্ভুত ধরনের ঝাপসা দেখাচ্ছিল। খোলা জানালা দিয়ে ঘরের স্থানে স্থানে চাঁদের আলো এসে পড়েছিল। ডাক্তারবাবু অবাক হয়ে দেখলেন সেই বুড়ো ভদ্রলোক ইতিমধ্যেই কী করে তার আগে এসে ঘরের মাঝখানে বসে আছেন। এই ঘরেও মেঝেতে জাজিম পাতা, আর ভদ্রলোক নিচের ঘরের মতো অবিকল তেমনি করে বসে, চোখ নামানো, মুখে সেই গড়গড়ার নল, নিঃশব্দে বসে। কিন্তু অত্যন্ত নিরীহ ডাক্তারও রোগীর সামনে চটপটে হয়ে পড়েন। ডাক্তারবাবু একবার ঘরের চারিদিকে তাকিয়ে যেন কোনো কিছুই ভ্রুক্ষেপ না করে রোগীর পাশের খালি চেয়ারটায় বসলেন। কারোর দিকে না চেয়েই যেন দেওয়ালকে লক্ষ্য করে বললেন, কতদিন থেকে অসুখ হয়েছে? অসুখটা কি? কেউ জবাব দিল না। ডাক্তারবাবু আবার জিজ্ঞাসা করলেন, কই দেখি মা আপনার হাতটা। এতক্ষণ যেন রোগীর দেহে স্পন্দন দেখা গেল, কিন্তু মুখের ঢাকা খুললে না, বোধহয় স্ত্রীলোক বলে। ডাক্তার আরও এগিয়ে এসে আর একবার বললেন, দেখি হাতখানা। বলে হাত বাড়াতেই আর একখানা হাত চাদরের ভেতর থেকে বেরিয়ে ধীরে ধীরে তার হাতে এসে ঠেকল। মাংসহীন হাত, আস্ত একখানা হাড়। ডাক্তারবাবুর সমস্ত দেহ যেন বিদ্যুৎ খেলে গেল। ভয়ে তিনি চোখ বন্ধ করলেন। সঙ্গে সঙ্গে বাতি গেল নিভে। হা হা করে চারিদিক থেকে একটা বিকট আওয়াজ উঠল। মনে হলো সে শব্দে সমস্ত বাড়িটা বোধ হয় হুড়মুড় করে তার মাথার উপর ভেঙে পড়বে। আর চোখ বন্ধ করেও তিনি দেখতে পেলেন হাজার জোড়া ঘোলাটে চোখ চারিদিকে হাওয়ায় নেচে নেচে বেড়াচ্ছে আর মিটিমিটি হেসে ইশারা করে তাকে ডাকছে। ডাক্তারবাবু অজ্ঞান হয়ে চেয়ার থেকে সশব্দে মাঝে পড়ে গেলেন। যখন তার জ্ঞান হলো তখনও ভালো করে ভোর হয়নি। দেখলেন বাড়িটা বড় বটে, কিন্তু রাত্রে যে ঐশ্বর্য দেখেছেন তার কিছুই নেই। দেওয়ালে চুন বালি খসে পড়ছে, ঘুলঘুলিতে হাজার হাজার চামচিকের বাসা বেঁধেছে, আর ঘরের মধ্যে ভীষণ একটা দুর্গন্ধ উঠেছে। মেঝেতে কালো যে জাজিম দেখেছেন তার চিহ্ন মাত্র নেই। সে লোকজনও কোথায় অদৃশ্য হয়েছে। ঘরের এক প্রান্তে একটা খাট আছে বটে, কিন্তু মেহগুনির নয়, একটা সাধারণ পায়া ভাঙা তক্তপোষ। তার উপরে যে ছেঁড়া তোষকটা আছে তার থেকে ইঁদুরের তুলো বের করে ঘর ময় ছড়িয়েছে। ডাক্তারবাবু প্রায় হামাগুড়ি দিয়ে বাইরে এসে বসলেন। চেয়ার থেকে পড়ে যাওয়ার ফলেই হোক অথবা বহুদিন পরে ঘোড়ায় চড়ে জন্যেই হোক সর্বাঙ্গে ব্যথা বোধ করছেন। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন যদি কারো দেখা পাওয়া যায়। ঠিক এমন সময় দেখা গেল একটি আধবুড়ো লোক আপন মনে হন হন করে আসছে। হঠাৎ তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। এইবার ছুট দেবে বোধ হয়। ডাক্তারবাবু তাড়াতাড়ি ডাকলেন, শুনুন মশাই, শুনছেন? এটা কোন জায়গা বলতে পারেন? মানুষের গলা শুনে লোকটি যেন আশ্বস্ত হলো, তবে দূর থেকেই বললেন, মহেশপুর, মালদা জেলা। বলেন কি? সে যে অনেক দূর। তা বোম্বাই থেকে অনেক দূর বই কি? এখান থেকে কাছেই। লোকটি এতক্ষণে কাছে সরে এলো, হেসে বললে, কোত্থেকে আসছেন? ডাক্তার বুঝি? হ্যাঁ ডাক্তার, আসছি মুর্শিদাবাদ থেকে, জঙ্গিপুরের কাছে আমার বাড়ি। বুঝেছি। কি বুঝলেন বলুন তো? এখানে বসুন। লোকটি তার কাছে বসে বললে, এই যে বাড়ি দেখছেন এরা এককালে রাজা ছিলেন। ইদানিং অবস্থা খারাপ হয়ে এসেছিল। কিছুদিন আগে গ্রামে হঠাৎ কলেরা হয়। কলেরা জোর লাগাতেই এখানকার হাসপাতালের ডাক্তার একদিন রাত্রে প্রাণের ভয়ে স্ত্রী পুত্র নিয়ে সরে পড়েন। ঠিক সেই রাত্রেই রাজবাড়িতে কর্তাবাবুর একমাত্র মেয়ের কলেরা হয়। গ্রামে ডাক্তার নেই, চারিদিকে ঘোড়া নিয়ে লোক ছুটল সেখান থেকে যেখান থেকে হোক ডাক্তার আনতে, কিন্তু ডাক্তার আর পাওয়া গেল না। কর্তাবাবুর বড় পেয়ারার ঘোড়া, মশাই, অমন ঘোড়া আমরা চোখে আজ পর্যন্ত পড়েনি। মাঝ থেকে সেটারও যে কি হলো, রাস্তাতেই মারা গেল। আর এবার হতে না হতে রাজবাড়ির সমস্ত লোকও শেষ হয়ে গেল। সে এক আশ্চর্য ব্যাপার মশাই, যেন ভোজবাজি। কর্তাবাবুর কথা উঠতেই ডাক্তার শিউরে উঠলেন, বললেন, তারপর?
তারপর কি মশাই, মাঠে কোনো ডাক্তারকে রাত্রে একা পেলে তার আর রক্ষে নেই। আপনি একা নন, এর আগে আরও 2-3 জন ডাক্তার এমনি বিপদে পড়েছিলেন। উঠতে উঠতে লোকটি বললে, যাকগে সেসব কথা মশাই, 100 মাইলের ফেরে পড়েছেন। এবেলা আমার এখানে খাওয়া দাওয়া করবেন, চলুন। ওবেলা আপনার যাওয়ার যা হয় ব্যবস্থা করা যাবে। ডাক্তারবাবু উঠতে উঠতে বললেন, তাই চলুন। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।